হৃদয়স্পর্শ লেখিকা ইফরা জান্নাহ পর্ব ৪৮। ২১শে ডিসেম্বর সেদিন আগুন লেগেছিল মীরবাড়িতে। ভোরের দিকে নামাজ পড়তে উঠেছেন অরুণিমা। আরাধ্যের থানায় থাকার খবর ইতিমধ্যে তার কানে গিয়েছে। ছেলের চিন্তায় অসুস্থ শরীরটা আরও খানিক দুর্বল হয়ে পড়ছে। ফজরের নামাজ শেষে ছাদে এসে দাঁড়ালেন তিনি। ডিসেম্বরের শেষের দিকে শিরশির হাওয়া গায়ে লাগছে। পরশু নির্বাচন, তবে এই বছর নির্বাচন হবে না। মিরপাড়াতে আরও ৫ বছর চেয়ারম্যান থাকবেন মীর আহনাফ। প্রতিপক্ষ নেই, খন্দকার নিখোঁজ। ইতিমধ্যে সে পরিবারে কারো চেয়ারম্যান হবার মন মানসিকতা নেই বললেই চলে। ছাদ বাগানের চন্দ্রমল্লিকা ফুটেছে মৃদু বাতাসে, কেমনে জানি মাথা দোলাচ্ছে। অরুণিমা খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বাহির পানে তাকালো। এদিক ওদিক একটুখানি চোখ বুলাতেই জঙ্গলে পথ কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। মেয়েটার গড়ন ঠিক যেন মানহা। চশমা ছাড়া দূরের জিনিস ঝাপসা দেখে অরুণিমা। মাথায় উঠিয়ে রাখা চশমা চোখে দিতে স্পষ্ট হলো মানহার অবয়ব। এত সকালে এ মেয়ে জঙ্গলে কি করে? অরুণিমার মনে প্রশ্ন জাগলো। সে সন্দেহ চোখে খানিক তাকিয়ে থাকতেই আঁতকে উঠল। মানহা এক ছেলের সাথে দাঁড়িয়ে আলাপচারিতা করছে, তবে ছেলেটা তার চেনা লাগছে। চোখ ঘষে আর একটু তাকাতেই ছেলের চেহারা পরিষ্কার হলো। খন্দকারের ছোট ছেলে। অরুণিমা দাঁতে দাঁত চেপে ধরল। বেঈমান কি সে ঘরেই পুষছে? তার সন্দেহ লাগলো আরাধ্যে জেলে যাওয়ার পিছনে নিশ্চয়ই এই মেয়ের গাঢ় হাত রয়েছে। অরুণিমা অধিক সময় তাকিয়ে থাকলো তাদের দিকে, ঠিক যতক্ষণ না কথা শেষ করে মানহা বাসার দিকে আসে। হলো তাই। কথা শেষ করে মানহা মাথায় লম্বা একটা ঘোমটা টেনে বাড়ির দিকে এলো। অরুণিমা তখনও ছাদে দাঁড়িয়ে। সকলের সূর্য রশ্মির দেখা মিলছে। প্রকৃতি ধীরে ধীরে আরও বেশি আলোকিত হচ্ছে। রোজ নিয়ম করে সকাল হয়, আবার সূর্য অস্ত যায়। এইটাই তো প্রকৃতির নিয়ম। অরুণিমা ছাদ থেকে নামলো যখন, তখন বাজে সকাল ৭টা। আজ রন্ধনে যায়নি সে। মন শরীর ভালো না থাকলে কাজে মন বসে না। রেনুর মা টেবিলে খাবার দিয়েছে। অরুণিমা প্রথমে ইফরার ঘরে গেল। ইফরা তখন বেলকনিতে পাতানো দোল খাওয়া চেয়ারে বসে ঘুমাচ্ছে, বুকের ওপর একটা ডায়েরি। অরুণিমা ডাকলো, বৌরানী। ইফরা গভীর ঘুমে। বেশ কয়েকবার ডেকেও সাড়া এলো না। উপায় না পেয়ে অরুণিমা একটু ঝাঁকুনি দিল তার শরীরে। ইফরা চমকে উঠল। অরুণিমা দ্রুত বলল, আমি আমি বৌরানী। শান্ত অবুঝের চোখে তাকালো ইফরা, গালে পানি শুকানোর দাগ। অরুণিমা ব্যাপারটা লক্ষ্য করে বলল, কেঁদেছ মেয়ে? ক্ষতস্থানে যেন লবণ পড়ল। ইফরা তবু নিজেকে সামলে বলল, আমায় ডাকছেন আম্মা, কিছু প্রয়োজন? অরুণিমা মলিন কণ্ঠে বলল, খাবে চলো, এ সময় শরীরে অযত্ন করতে নেই যে। কিন্তু আমার যে খিদে নাই আম্মা। অরুণিমা বলল, ফায়াজ শুনলে কি হবে ভেবেছ? তার সন্তানের অযত্নে তোমাকে শুলে চড়াবে। ইফরা পেটে হাত রাখলো। সবেমাত্র জেনেছে সে মা হবে, অথচ কত মায়া মায়া লাগছে নিজের জন্য। কিন্তু ওই লোক তো জানে না সে বাবা হবে। ইফরা উঠে দাঁড়ালো, চলুন তবে। দুজনে মিলে অন্দরে এলো। অরুণিমা রুটি আর সবজির বাটি এগিয়ে দিল। প্লেটে একটা সিদ্ধ ডিম। ইফরা রুটির এক কোণে ছিঁড়ে মুখে দিতে চোখ থেকে টুপটুপ করে পানি ঝরল। রেনুর মারও দুটো রুটি এনে রাখলো টেবিলে। ইফরা শুকনো মুখটার দিকে তাকিয়ে বলল, কাঁদবেন না বৌরানী, আমাকে ছোট নবাব ভালো মানুষ, আল্লাহের ভালো করব। ইফরা শুধুই ফ্যালফ্যাল করে তাকিয়ে সব শুনল। কতখানি অসহায় লাগছে তার। কিছু হারানোর বেদনায় আঁকড়ে ধরছে তাকে। বেলা 10টায় থানায় এলো ইফরা, সাথে এলো মানহা। রেজা আরাধ্যকে একই জায়গায় রাখা হয়েছে। ইফরা দেখলো রেজা খানিক শুকিয়ে গেছে। খাবার নিয়ে পুলিশের সাথে ঘোর তর্ক করেছে খানিক সময়। লোকটা জেলের খাবার খেতে পারবে না। ইফরা বাসা থেকে খাবার এনেছে, অথচ জেলে তা গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য মতে যদি খাবার খাইয়ে আরাধ্যকে সে মেরে দেয়। ইফরা অবাক হয়েছিল, নিজের স্বামীকে নাকি সে মারবে। বা কি যুক্তি! বউ এলো তাদের সাথে। ইফরার দু চোখ ভরে উঠছে বারবার। জেলের খুব কাছে এসে দাঁড়ালো আরাধ্য, হাঁটুতে মাথা ঠেকিয়ে বসা। লোকটার পরনে গতকালের কালো গেঞ্জিটা। ইফরার আগমনে রেজা ডাকলো আরাধ্যকে। ছোট নবাব। ডাকটা ভীষণ ক্ষীণ, তবু আরাধ্য শুনল। বসা ছেড়ে উঠে এগিয়ে এলো, চোখ দুটো লাল হয়ে আছে। আরাধ্য মেয়েটাকে দেখে নিয়ে প্রশ্ন করলো, কেন এসেছো ইরা? তোমার পাপিকে দেখতে। ইফরা দীর্ঘশ্বাস ফেলল। এভাবে বলছেন কেন? ঘৃণা লাগছে না? আরাধ্য জিহ্বা দিয়ে মাড়ি কাটরালো। ইফরা জিজ্ঞেস করলো, কপালে কাটলো কি করে? ওরা আপনাকে মেরেছে? শরীর কেমন তোমার? ইফরা চোখ বুজে নিজেকে শান্ত রাখলো। খানিক চুপ থেকে বলল, এড়িয়ে যাচ্ছেন? এসব খুচরা পাপের প্রায়শ্চিত্ত, এগুলো মায়ের বলে না। তবে তোমার খুশি হওয়া উচিত, তোমার পাপে শাস্তি পাচ্ছে। আমি নিজেও পবিত্র নই।
আরাধ্য ধমকে গর্জে উঠল, হাত বাড়িয়ে চেপে ধরলে ইফরার গলা, চিবিয়ে চিবিয়ে বলল, জানে মেরে দিব একদম। আর একবার বাজে বকলে। তুই পবিত্র, আমি যখন বলেছি পবিত্র, মানে তুই পবিত্র। কিছুটা ধাক্কা দিয়ে ইফরার গলাটা ছাড়ল আরাধ্য। ইফরা দু কদম পিছিয়ে গেল, খুক খুক করে কাশি দিয়ে নিজেকে সামলে নিল। তারপর আবারও এগিয়ে এলো আরাধ্যর কাছে, আলতো হাতে শুয়ে দিল আরাধ্যের ক্ষতস্থানে। আরাধ্য বলল, ফিরে যাও ইরা, আমি ফিরবো খুব শীঘ্রই। ইফরা শুষ্ক ঢোক গিলল, জলদি ফিরে আসুন, আমি পথ চেয়ে অপেক্ষা করব। আমাকে নিরাশ করবেন না তো। আরাধ্য নিষ্পলক চোখে কান্নারত মুখটা দেখল ইফরার। তোমার সুখ লাগছে না, কষ্ট পাচ্ছ, ভালোবেসে ফেলেছো তাই না? ইফরা কঠোর হলো, বাসলেই কি? ভালোবাসো? আসছি আমি। আরাধ্য হাসলো, পালাচ্ছ? হয়তো। আরাধ্য আর কথা বাড়ালো না, সব কথা ফেলে জিজ্ঞেস করলো, সাথে কে এসেছে? মানহা বুবু। আরাধ্য আশপাশে একটু খুঁজলো বোধহয়। ইফরা বুঝে বলল, একজন আসার অনুমতি ছিল, আমি এসেছি, বুবু বাহিরে, আসছি। ইফরা চলেই যাচ্ছিল, আরাধ্য ডাকলো, ইরা। ইফরা থামলো, ঘাড়টা অল্প ঘুরিয়ে বলল, হুম। ডাক্তার এসেছিল? জি। শরীরের যত্ন নিও, তোমায় ভীষণ শুকনো লাগছে, আজ সাজনি কিন্তু। ইফরা দীর্ঘশ্বাস নিংড়ে বলল, জলদি ফিরে আসুন, অনেক কথা বলার আছে। ইফরা বেরিয়ে গেল। আরাধ্য তাকে দেখলো তার চলে যাওয়া। ঠিক যতক্ষণ অবধি না মেয়েটা চোখের আড়াল হয়, নাহিদুল এসে দাঁড়ালো আরাধ্যের কাছে। জেলের দরজা বন্ধ, খুলে ভেতরে গিয়ে বসলো। রেজা দেওয়ালে মাথা ঠেকিয়ে আছে। কয়েকদিন অত্যাচারে শরীরে জ্বর উঠেছে, অথচ তার মুখ থেকে একটা টু শব্দ অবধি বের করতে পারেনি। আরাধ্য এসে বসলো রেজার পাশে। নাইদুল তখনও বসা। একজন কনস্টেবল এসে 3 প্লেট ভাত দিল তিনজনকে। আরাধ্য খাবার দেখে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বাপরে, আসামির জন্য এত দামি খাবার, কাহিনী কি অফিসার? এটা থানার খাবার নয়, তোর বউ এনেছে। আরাধ্য প্লেট হাতে তুলে নিল, তরকারির ঘ্রাণ হাতে নিয়ে শুকলো, এটা অরুণিমার রান্না নয়, রেনুর মার রান্না। রেনুর মা তরকারিতে পাঁচফোড়ন দেয়, সাথে আস্ত জিরা। নাহিদুল হাত ধুয়ে খেতে লাগলো। রেজার দেহ জ্বরে কাবু। আরাধ্য হাত ধুয়ে ভাত মাখালো। প্রথম লোকমা ভাত রেজার দিকে দিল। রেজা অবাক হলো বোধহয়। আরাধ্য বলল, তাকিয়ে না থেকে খেয়ে নে। নাহিদুল দুজনের মধ্যে বন্ধন দেখল। খেতে খেতেই নাহিদুল প্রশ্ন করলো, তোর বউকে কতটা ভালোবাসিস তুই? আরে শালা, তুমি মাল হঠাৎ আমার বউরে টানো কেন বাল? নাহিদুলের রাগ করার কথা, অথচ সে রাগলো না। আরাধ্যকে রাগে মেরে অন্তত কোনো কাজ হয় না। নাহিদুল বলল, ভালোবাসিস না বউকে? বাসি। কতটা? আরাধ্য এক লোকমা ভাত নিজের মুখে দিয়ে বলল, যতখানি মানুষ মরণব্যাধি হয়েছে শুনলে নিজেকে ভালোবাসে ততখানি। তার মানে খুন হবে জেনেও খুনির প্রতি ভালোবাসা? আরাধ্য মাথা ঝাঁকালো, হুম, নিজেকে সমর্পণ করাকে খুন বলে না। তাই সে খুনি নয়, সে শুধু উপমা, ভালোবাসার উপমা, সে স্নিগ্ধ। নাহিদুল খাওয়া থামিয়ে দিল। আরাধ্য বলল, কি জানতে চাও অফিসার? চয়নকে তুই মেরেছিস? আরাধ্য খানিক চুপ থেকে এঁটো হাত ধুয়ে নিয়ে বলল, মেরেছি। রেজা হতবাক হলো, কিছু একটা বলতে যাচ্ছিল সে। আরাধ্য ইশারায় চুপ করালো। নাহিদুল জিজ্ঞেস করলো, কেন মারলি? আমার বউকে ছুঁয়েছে সে, ব্যাস, এই জন্য দুনিয়া থেকে সরিয়ে দিবি? রেজা গর্জে উঠল, ওই বাইনচোদ একটা রেফিস্ট অফিসার একজন মেয়েকে ধর্ষণ করেছে, আর ধর্ষকের শাস্তি মৃত্যুই হয়। নাহিদুল চমকালো। রেজা খানিক রাগান্বিত গলায় বলল, ধর্ষণ ফাইল সরিয়ে দিয়েছে আপনার থানার অফিসার, মাতব্বর সরিয়ে নিয়েছে। মামুন আকন্দ আর জাহানারা আকন্দের মেয়ে মেঘারে একদল সহ গণধর্ষণ করেছে ওই জানোয়ার। তার শাস্তি পেয়েছে সে। রেপিস্টের বেঁচে থাকার অধিকার নেই দুনিয়ার বুকে। নাহিদুল কিছু চুপ থেকে আবার জিজ্ঞেস করলো, আব্বাস খন্দকারকে খুন করার কারণ? ওই আরেক গাদ্দার, গাদ্দারি করেছে, চোদন খেয়েছে। নাহিদুল খাওয়া শেষ করে এক গ্লাস পানি পান করলো। তোর কি মনে হয় না খুনের জন্য তোর ফাঁসি হতে পারে? আরাধ্য গা ছাড়া ভাব ধরল, আপনি যখন বলছেন হতেই পারে। নাহিদুল বসা ছেড়ে উঠল। জেলের বাইরে যাওয়ার আগে আরাধ্য ডাকল, অফিসার। নাহিদুল ঘুরল। আরাধ্য বলল, পরবর্তীতে কিছু জানতে হলে দুর্বল জায়গায় হাত মারবেন না, কারণ সেটা সবসময় কাজে নাও লাগতে পারে। নাহিদুল মুচকি হেসে বেরিয়ে গেল। আরাধ্য মেঝেতে শুতে শুতে গান ধরল, আমার সারা দেহ খেয়েও গো মাটি, মাটি চোখ দুটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে
এক জনমে ভালোবাসে, ভরবে না মন ভরবে না। ইফরা থানা থেকে বেরোতেই মানহার দেখা পেল বাহিরে একটা বাচ্চা থেকে ফুল কিনছে। ফুটফুটে সুন্দর বাচ্চা, বয়স অল্প তবে কাঁধে সংসারের ভার। তখন বিকালবেলা 12টা। শহর থেকে গ্রামে ফিরতে প্রায় 2 ঘন্টার মতো পথ। মানহা দুটো ফুল আর একটা গাজরা নিয়ে এলো। বেলির গাজরাটা ইফরার দিকে এগিয়ে দিতেই ইফরা ভ্রু কুঁচকে তাকালো। মানহা বলল, এটা তোমার পছন্দ মনে হয়, একদিন দেখলাম ছোট নবাব এনেছিলেন। ইফরার মনে পড়ল আরাধ্যের বেলি ফুল পছন্দ এনেছিল লোকটা। তবে ইফরা নিল না গাজরাটা। মানহার ডান হাতে থাকা লাল টকটকে পাপড়ি মেলানো গোলাপ নিল সে। মানহা অবাক হলো। ইফরা বলল, আমি রানী গোলাপের প্রেমিকা। মানহা মুচকি হাসলো। বড়ই অদ্ভুত তোমার পছন্দ। দুজনে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে আসলো। কি জানি কি হয়েছে, সব বাস সারি সারি দাঁড়ানো, অথচ যাত্রী নেই। লোকজন ছোটাছুটি করছে। মানহা অস্থির হলো। কাহিনী বুঝতে না পেরে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলো দূর থেকে একজন ছুটে আসছে আর বলছে, পালাও পালাও। ইফরা ঠায় দাঁড়িয়েছিল। হঠাৎ এক টোটো চালক তার গাড়ি নিয়ে এসে থামলো। আপা উঠে আসেন, সামনে ঝামেলা লাগছে, এক বাড়িতে আগুন দিছে নেতার লোক। আইস গাড়ি চলতো না। ইফরা শুধুই তাকে দেখছে, প্রাণের লোভে মানুষগুলো এদিক ওদিক ছুটছে। মানহা হাত টেনে টোটোতে তুললো ইফরাকে। চালক দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে ছুটলো। প্রায় 25 মিনিটের মাথায় শহর ত্যাগ করে গ্রামের চিকন পিচ ঢালা রাস্তার দিকে এলো গাড়িটা। চারিদিকে সব রয়েছে, তবু ইফরার শূন্যতা অনুভব হলো। এ কেমন শূন্যতা! বারবার চোখ ভরে উঠতে শুরু করলো মেয়েটার। মানহা বাড়ির পানে তাকে আকাশ দেখছে। তার চোখের ভাষা বুঝতে চাওয়া ভুল। সে দুঃখবিলাসী নাকি ষড়যন্ত্রকারী তারও কোনো সঠিক তথ্য জানা নেই। বিধাতা চাইলেই সব হতো তার, প্রেম হতো, একটা ঘর হতো, সংসার হতো। তবে তিনি চাইলেন না, সব হয়েও আর কিছুই হলো না। মানহা অভিযোগ করে না, সে অভিযোগে আর স্বাচ্ছন্দ্য বোধ করে না। জীবনের প্রতি অভিযোগ রাখা যায় না। বিকেল নাগাদ মিরপাড়া ইউনিয়নের দিকে গাড়ি এসে থামলো। এখনো পথ অনেকটা বাকি। হঠাৎ করে টোটো চালক বলে উঠল, আমি আর যাইতে পারবো না আফা, বউটা অসুস্থ, কল করছে, আমার এখনই যাওন লাগবো। ইফরা বিনা বাক্যে গাড়ি থেকে নামলো। মানহা খানিক আপত্তি করলো বটে। এইটা কি বলেন আপনি, এখন এইখান থেকে যাবো কেমনে? ইফরা তর্ক করলো না, ভাড়া মিটিয়ে একধানে হেঁটে যেতে লাগলো। ইফরা চলে যাচ্ছে খেয়াল হতে মানহা দ্রুত গাড়ি থেকে নামলো। বউরানী, একা যেও না, আমি আসছি। মানহা গাড়ি থেকে নেমে ছুটে এসে ইফরার পাশে দাঁড়ালো। প্রায় 1 থেকে 1.5 কিলো হাঁটলে তবেই মীর বাড়ি পৌঁছানো যাবে। দুজনে নীরব হাঁটছে। হঠাৎ মানহার মনে হলো চৌরাস্তার মোড়ে ডানের পথে হাঁটলে মীরবাড়ি দ্রুত পৌঁছানো যাবে। যেই ভাবা সেই কাজ। মানহা ডাকলো, বৌরানী। ইফরা ঘাড় ঘুরিয়ে তাকালো। বাম দিকে পথে গেলে ঘোরা হবে অনেক, এতে সন্ধ্যা নেমে যাবে। তার চেয়ে ভালো হয় চলুন ডান দিকের পথেই যাই। ইফরা তাই করলো। ডান দিকের পথে হেঁটে যেতে লাগলো তারা। তবে হাঁটতে হাঁটতে পথ পরিষ্কার হবার তুলনায় জটলা বাঁধতে লাগলো। কয়েকবার ঘুরে ঘুরে একই স্থানে এসে ঠেকতে লাগলো তারা। আসরের আজান পড়েছে অনেকক্ষণ। শরীর হাঁপিয়ে উঠেছে ইফরার। খানিক জিরিয়ে নিতে পারলে বোধহয় ভালো লাগতো। তবে হলো না। বিপদের সময় ধীর হয়। সন্ধ্যার আগ মুহূর্তে সেই পথে এসে এলো কয়েকজন যুবক, মুখ কালো কাপড়ে আবৃত। ইফরা ঠাই দাঁড়িয়ে দেখলো লোকগুলো তাদের দিকেই এগিয়ে আসছে, অথচ তার শরীর চলছে না। ইতিমধ্যেই চোরকের মতো ঘুরে দেহ বড্ড ক্লান্ত লাগছে তার। লোকগুলো আরও এগিয়ে আসছে। ইফরা মানহাকে ডাকলো, বুবু আমাকে ধরো। হাত বাড়িয়ে দিল, তবে আশ্চর্য, মানহা সেই হাত ধরল না। ইফরা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মানহা নেই সেখানে। ইফরা চেঁচিয়ে ডাকলো, বুবু। মানহা আশেপাশে নেই। ইফরার বুকের মাঝে হৃদযন্ত্রটা যেন একটু দ্রুতই ওঠানামা করতে থাকলো। লোকগুলো নিকটে আসার খানিক আগেই ছুটতে লাগলো ইফরা। তবে বিধাতা সহায় হলেন না তার। একটুখানি গিয়ে অনুভব করলো কে জানি পেছন হতে তাকে জড়িয়ে নিয়েছে, পরপুরুষ ছুঁয়েছে। ব্যাপারটা মাথায় আসতেই গা গুলিয়ে গলায় এসে ঠেকলো ইফরার। ছটফট করে ছুটতে চাইল সে। প্রিয়তমা! চেনা কণ্ঠস্বরে থমকে গেল ইফরা। এখন সে আর ছটফট করছে না। এই কণ্ঠস্বর তার বড্ড চেনা। কাঁপা কাঁপা গলায় আওড়ালো, ছোট খন্দকার। পুরুষটি খানিক হাসল বোধহয়, তবে মুখ ঢাকার কারণে দেখা গেল না সঠিক। ইফরাকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করালো পুরুষটি। ইফরা লোকটির ব্রাউন মনির চোখ দুটোতে তাকিয়ে থেকে বলল, আমার পথ আটকিয়েছেন আপনি? পুরুষটি কথা বলল না। হালকা ঝুঁকে ইফরার কানের লতিতে এক কামড় দিতেই শক্ত হলো ইফরার চিবুক। ইফরা জোরে এক ধাক্কা দিল পুরুষটির দেহে। তবে একটুখানিকেও টলাতে পারল না সে। পুরুষটি আবার হাসল।
এবারেও আড়ালে রইল সেই হাসি। এক হ্যাঁচকা টানে ইফরাকে আরো কাছে নিল পুরুষটি। একটু ধৈর্য নিয়ে ইফরার পেটে হাত বুলিয়ে ইফরা মনোযোগ টানল সে। ইফরার রাগে শরীর জ্বলছে, তবে সন্তানের ভয় আঁকড়ে ধরছে তাকে। ইফরা তখন একটু অন্যমনস্ক। হঠাৎ চোখের উপর কেউ একটা কালো পট্টি বেঁধে দিল তার। মুহূর্তে অন্ধকার হলো সব। ক্ষণিকে হাত দুটো আবদ্ধ করা হলো কড়া বাঁধনে। ইফরা চিৎকার করতে নিয়েছিল, তবে তার আগেই নিজের ঠোঁট জোড়া অন্যের দখলে ভেবেই রাগে সারা দেহ ঝলসে যাবার উপক্রম তার। পুরুষটি গাঢ় এক চুম্বন খেয়েই ক্ষান্ত হয়নি। সেই সঙ্গে ইফরা দুর্বল দেহের সুযোগ নিয়ে মুখে কাপড় বেঁধেছে। ইফরার দেহ ছটফট করছিল। পুরুষটি তাকে কোলে তুলে নিল। ছুটতে ছুটতে মীর বাড়িতে এসে পৌঁছেছে মানহা। সময় তখন সন্ধ্যার খানিক পরে। অরুণিমা চিন্তিত ভঙ্গিতে অন্দরে বসেছিলেন। মানহা এসে দাঁড়ালো। অরুণিমা দ্রুত কদমে এগিয়ে এলো। বৌরানী কই মানহা, বৌরানী? মানহা কয়েকবার শুষ্ক ঢোক গিলে গলা ভেজালো। অরুণিমা ব্যাকুল হয়ে উত্তরের অপেক্ষা করছে। মানহা বলল, বৌরানী পালিয়েছে গিন্নিমা। ওই খন্দকারের লোকের সাথে ষড়যন্ত্র করে ছোট নবাবকে গারদে ভরেছে। এখন থেকে সে ওই খন্দকার বাড়িতে থাক। সম্পূর্ণ হলো না, বাকি আর। তার আগে কষে এক থাপ্পড় মারলেন অরুণিমা। এরপর এক থাবলা থুতো মানহার মুখে ছুঁড়ে বললেন, এতদিন তোর মতো এক কালসাপ পুষেছি বলে আজ নিজের আঙুল নিজেকে কামড়াতে ইচ্ছে করছে। মানহা খানিক চমকালো বোধ হয়, অবুঝের ভান ধরল। আমি কি করেছি গিন্নিমা? অরুণিমা আক্রমণাত্মকভাবে চেপে ধরে মানহার চুলের গোছা। মানহা ব্যথা চোখ খিচে নেয়। অরুণিমা চিবিয়ে চিবিয়ে বলে, নষ্টা মেয়ে ছেলে, আমার বাড়ির বউয়ের নামে আর একটা নোংরা কথা যদি বের হয় তোর মুখ ছিঁড়ে নিব। আমার লাগছে গিন্নিমা। অরুণিমার হাতের চাপ বাড়ল। আমার বংশের প্রদীপ হত্যার পরিকল্পনা করেছিস তুই? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই রে কালনাগিন। গিন্নিমা। বাম হাতের এক উল্টো থাপ্পড় পড়ল মানহার গালে। শক্ত হলো মানহার চোয়াল। এক ধাক্কায় অরুণিমাকে নিজের কাছ থেকে আলাদা করলো সে। চিবিয়ে চিবিয়ে বলল, যা করেছি তাতে আমি বিন্দু পরিমাণ অনুতপ্ত নই, ছিলাম না, হবও না। ওই লোকটা আমার হবার কথা ছিল, সে আমার ছিল। ওই সন্তান আমার গর্ভে স্থান নেওয়ার কথা ছিল, তবে তার স্থান হলো কোথায়? ইরার গর্ভে। কেন পেল? আমার সব হয়েও কেন কিছু হলো না গিন্নিমা? আমি তো চেয়েছি ওই লোকটাকে, সিজদায় গিয়ে কেঁদে কেঁদে চেয়েছি বহুবার, তবু কেন পেলাম না? অথচ কেউ একজন ঘৃণায় রেখে তাকে পেয়ে গেল। এটা কেমন নিয়তি খোদার? এই নিয়তির আগে কেন মৃত্যু লিখলেন না তিনি আমার? কিছুটা দম নিল মানহা। আবারও বলল, আমি তো শকুন পুষি নাই গিন্নিমা, আমি তোতা পাখি পুষেছি, যার কিনা সর্বক্ষণ আমাকে তার মিষ্টি কথায় ভুলিয়ে রাখার কথা ছিল। কিন্তু দিন শেষে দেখি সে শকুন হয়ে আমার হৃদয়টা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে অন্যজনের আদরে পাখি হলো। কি করলো এটা? বরবাদ করলো আমায়, অথচ ভালোবাসলো অন্যকে। মানহার চোখের পানি গাল বেয়ে পড়ছে। একটু থেমে হেসকি তোলা কণ্ঠে আবারও বলল, দুনিয়ায় সবার কাছে আমি অপরাধী হলেও নিজের কাছে আমি স্বচ্ছ। যখন আমি তাকে ভুলতে চেয়েছি, নিঃসঙ্গতে একাকী ভুগেছি, তখনই আমি অনুভব করেছি আমার মৃত্যু। অতঃপর আমি মরেছি তার প্রেমে। এই চোখের সম্মুখে যাকে দেখছেন, এটা কেবলই তার জ্যান্ত দেহ, তবে আত্মা মৃত। এ পর্যায়ে কঠোর হলো অরুণিমার কণ্ঠ। তুমি যাকে চেয়েছো সে শুরু থেকে অন্য কারো ছিল, তুমি পাপ করেছো তাকে ভালোবেসে। মানহা তাচ্ছিল্য হাসল। সত্যিই কি তাই? যদি সত্যি তাই হয়, তবে অভ্রনীল, খালুর আর অপরাজিতার খালার ছেলে, এটা গোপনে রেখেছেন কোন উদ্দেশ্যে? এটা কি পাপ নয়? আপনি কি নিজেও স্বার্থপর হননি সংসার বাঁচাতে? অরুণিমা আরও একটা থাপ্পড় বোধহয় মারবে মানহার গালে হাত উঠেছিল তার, তবে তা থেমে গেল। এক পুরুষ কণ্ঠে, অরু। চেয়ারম্যান সিঁড়িতে দাঁড়িয়ে অবাক চোখে কেবলই তাকিয়ে দেখছে মানহাকে। সে মূলত মানহার কথার সারমর্ম বুঝতে চেয়ে নিশ্চুপ ছিল। অরুণিমা ছুটে গেল সিঁড়ির দিকে। বিশ্বাস করুন, এই মেয়ে মিথ্যা বলছে। আপনি হত্যার আদেশ দিয়েছিলেন অপরাজিতার ছেলেকে, তারা মেরে দিয়েছে, ও বেঁচে নেই। চেয়ারম্যান শান্ত চোখে কেবলই তাকিয়ে দেখল অরুণিমার ব্যাকুলতা। খানিক চুপ থেকে বলল, ব্যাকুল হয়েও না ওরু, সময় বদলেছে, আমি আর আগের লোকটি নেই। অরুণিমার কণ্ঠ কাঁপছে। বিশ্বাস করুন, ও বেঁচে নেই। চেয়ারম্যান আদরে হাত রাখলো অরুণিমার গালে। শান্ত হও অরু, আমি জানি আমার লোক অপরাজিতার সন্তানকে খুন করতে পারেনি। অরুণিমা শুষ্ক ঢোক গিলল। তুমি মহান অরু, সতীনের ছেলেকে এত বছর লুকিয়ে রেখেছ, তাকে বাঁচিয়েছ। অরুণিমা ছিটকে সরে গেল। সে সতীন নয় আমার, আপনার রক্ষিতা, তবে তার সন্তান কেবলই এই মীর পরিবারের রক্ত। উচ্চস্বরে হেসে উঠল মানহা। অরুণিমা তীব্র বিরক্তি নিয়ে
এসে চেপে ধরল, তারপর হাত টানতে টানতে নিয়ে গেল কালকুড়ির পথে। অরুণিমা সহজ নয়, আজ যেন বহু বছরের পুরনো অরুণিমাকে দেখছে মীর আহনাফ। এই যে বিধ্বংসী নারী, মীর পরিবারের রক্তের ক্ষতি সে কোনো কালে মানবে না। চেয়ারম্যান পিছু নিল, বারংবার ডাকতে থাকতে পিছন থেকে, ওরও থেমে যাও। অরুণিমা শোনে না সেই ডাক। মান্না ছুটার জন্য ছটফট করতে লাগলো, তবে অরুণিমা হাতে শক্ত বাঁধন হতে ছুটতে পারছে না। টানতে টানতে কালকুঠুরির নিকটতম জঙ্গলে এলো অরুণিমা। এক হ্যাঁচকা টানে পর্দায় লুকায়িত কিছু খুলল সে। মানহা চোখ বড় বড় করে দেখল কেবল। পর্দা সরে যেতে উন্মুক্ত হলো মীর জমিদার বাড়ির পুরনো কুয়ো। জমিদারি আমলে এটা ছিল এই মীর পরিবারের পানির উৎস। তবে বহু বছর আগে এই কুয়ো মানুষ খেয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে কাব্যকে হত্যা করতে যাওয়া চেয়ারম্যানের ভাড়াটে লোকদের। যেটা অরুণিমা নিজে করেছে, আজও তাই হবে। এই কুয়ো আজও মানুষ গিলবে। কুয়োর দিকে তাকে মানহার হৃদযন্ত্র খানিক থমকে গিয়ে আবারও দ্রুত বিট করতে লাগলো বোধ হয়। এটা থামানো দরকার তার, নয়তো বেরিয়ে আসবে। ক্ষণিকেই হঠাৎ কোনো প্রকার সংকেত ছাড়া মানহার হাত টেনে কুয়োতে ছুঁড়ে ফেলল অরুণিমা। চেয়ারম্যান এসে দাঁড়ালো কুয়োর কাছে। বিকট এক চিৎকারে জঙ্গলের রাতে বসবাস করা পাখিগুলো বোধহয় ডানা ঝাপটালো। অরুণিমা ছুটল কুঠুরি ঘরে। মিনিট কয়েকের মাঝে ফিরে এলো পেট্রোলের বোতল হাতে। চেয়ারম্যান চমকিত হলো, বাধা দিয়ে বলল, এই ভয়ঙ্কর কাজ করো না অরুণিমা, ও তোমার বঞ্জি হয়। অরুণিমা শুনল না, পুরো বোতল ভর্তি পেট্রোল ঢাললো কুয়োতে। কুয়োর গভীরতা অনেকটা। মান্না চিৎকার করছে, তবে সেই চিৎকার উপরে আসতে গিয়েও থেমে যাচ্ছে বারবার। পেট্রোল ঢালা হতেই অরুণিমা পাগলের মতো ম্যাচ খুঁজতে লাগলো। ম্যাচ আনেনি সে। চেয়ারম্যানের ফতুয়ার পকেটে ম্যাচ থাকে, তিনি লুকিয়ে চুরিয়ে বিড়ি খান। অরুণিমা একটুখানি মুখের দিকে তাকিয়ে থাকলো চেয়ারম্যানের। অতঃপর ফতুয়ার পকেট হাতড়ে ম্যাচ বের করলো। কুঠিরের দরজায় একটা মার্শাল রাখা রয়েছে। অরুণিমা হাতে তুলে নিল সেই মশাল, আগুন দিল তাতে, এবং চোখের পলকেই সেই আগুন ছুঁড়ে মারল কুয়োতে। মানহার চিৎকার এবারে কানে এসে বাজলো। মেয়েটা চিৎকার করছে, বারবার বলছে, বাঁচাও, শরীর জ্বলছে আমার। অরুণিমা পাষাণ, ষড়যন্ত্রকারীর জন্য অরুণিমা পাষাণ, বিশ্বাসঘাতকের জন্য অরুণিমা পাষাণ। আস্থার চোখে অপরাধবোধ নেই, যে শাস্তি দিয়েছে। চেয়ারম্যান এগিয়ে এসে তার হাতে জড়ালো অরুণিমাকে। অরুণিমা তার দিকে একটু তাকিয়ে থেকে বলল, আমার ফায়াজ ঘর করার ছেলে ছিল না আহানাপ, সে ঘর বেঁধেছে। ইরা রূপে পড়ে হোক বা ভালোবেসেই হোক, তার একটা ঘর হয়েছে। তোমার বংশের প্রদীপ ওই মেয়ের গর্ভে, তাকে ঝরতে দিও না আহানাপ। ফিরিয়ে আনো আমার ইরাকে, ফিরিয়ে আনো মীরবাড়ির পরবর্তী প্রজন্মকে। চেয়ারম্যান দীর্ঘশ্বাস ফেললেন। অচিরেই কানে বাজলো আরাধ্যের বলে যাওয়া কথাগুলো, আমার বউকে আপনার আমানতে রেখে গেলাম আব্বাজান।